দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না। আমার দেশের একটা সংবাদ নিয়ে তোলপাড়। ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে, এটা এখন মোটামুটি স্পষ্ট। মাঝখানে একটু দ্বিধা দেখা গিয়েছিল যে তারা রাজনৈতিক দল গঠন করতেও পারে, নাও করতে পারে। একবার তারা বললো যে না, তারা রাজনৈতিক দল করবে না। ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি আসতে যাচ্ছে, সেই কিংস পার্টির কুশীলবরা বা কারিগররা বেশ একটা দ্বন্দ্বের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে। কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায়, জনগণের সামনে কিভাবে উপস্থাপন করতে চায়, তার কারণ তারা এক এক সময় এক এক পার্টির আমাদের একটি ক্রান্তিকাল যাচ্ছে, একটি দুর্দিন যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সো এই মুহূর্তে আমাদের যে কাজটি করা, এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না। আমার দেশের একটা সংবাদ নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল যে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ পদত্যাগ করবেন। বিশেষ করে আসিফ এবং নাহিদের পদত্যাগটা খুব দ্রুত হবে এবং এরপরে কয়েক মাস পর মাহফুজ পদত্যাগ করবেন। আমার দেশে এটাই বলেছিল, কিন্তু না, আমরা যাচাই বাছাই করেও প্রাথমিকভাবে সত্যতা পেয়েছিলাম এবং সত্য কথা হচ্ছে পদত্যাগ করবেন এরকম কিছু সিদ্ধান্ত হয়েও ছিল। নাহিদ যাই বলুক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। আমাদের যে একেবারে আন্দাজে বলেছে তা না, এরকম আলাপ আলোচনা চলেছিল। কিন্তু এই যে আমরা আলোচনা করেছিলাম যে না, আসিফ, নাহিদ, মাহফুজ সরকার থেকে চলে যাওয়া মানে এই সরকার বিএনপি সরকার হয়ে যাওয়া, এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাওয়া। এই সরকার যে বিএনপি পন্থী কিংবা এই সরকার যে ভারতপন্থী না, এই সরকার যে 111 না, তার ডিমার্কেশন ছিল এই সরকারে আসিফ, নাহিদ, মাহফুজ আছে। অতএব তারা যাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয়, আমি স্পষ্ট বলেছিলাম। তো এরপরে ছাত্রদের বা ছাত্র উপদেষ্টাদের সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত যে না, এত সহজেই তারা পদত্যাগ করবেন না। আর পদত্যাগ যদি করেনও, তখন বিকল্প দিয়ে গিয়ে, নির্ভরযোগ্য বিকল্প দিয়ে তারপরে পদত্যাগ করবেন। এটা আমাদের জন্য একটা সুখবর দর্শক। তো এখানে এটার একটা দিক হচ্ছে যে এই যে পদত্যাগ এত সহজে করবেন না বিকল্প না দিয়ে, এটা একটা দিক হচ্ছে যে বিএনপির চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিএনপি কিন্তু খুব খুশি হয়েছিল এরা আসিফ, নাহিদ পদত্যাগ করছেন। বিএনপি তো এটাই চেয়েছিল, ছাত্র উপদেষ্টাদের সরাতে পারলেই তো সরকারটা বিএনপির হয়ে যায়, আর কেউ বিএনপিকে বাধা দেওয়ার কেউ থাকে না। এবং বিএনপি পন্থী সচিবরা মিলেও কিন্তু ছাত্র উপদেষ্টাদেরকে বিভিন্ন ব্যর্থ করতে চায়। কিন্তু না, এত সহজ না যে ছাত্র উপদেষ্টারা মাঠ ছেড়ে দিয়ে চলে যাবে। তারা এই সরকারকে 111 হতে দিবে না। বিএনপির চেষ্টা, বিএনপি তো 111 চায় বলেছে, এটা সফল হবে না, এটা ব্যর্থ হবে। উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ সঠিক সিদ্ধান্তই নেবেন ইনশাআল্লাহ, নিতে যাচ্ছেন। সিদ্ধান্ত কোনো বিবেচনা করে আরো সূক্ষ্মভাবে ভাবছেন। পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করব, নাহিদে কথা বলেছেন। পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয়ে তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে সেটি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন তিনি। এর মানে আপাতত তিনি পদত্যাগ করছেন না, আমার দেশের ওই রিপোর্ট পুরোপুরি সত্য নয় কথা বলেছেন। তবে হ্যাঁ, আমরা জানি যে এরকম পদত্যাগের একটা কথা উঠছিল বা অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে ছাত্র উপদেষ্টা থাকার কারণে এই নাগরিক বৈষম্য ছাত্র আন্দোলন কঠিন চাপ সরকারকে দিতে পারছেন না, সরে যাওয়াই ভালো। কিন্তু এটা নাগরিক কমিটির বা এই আসিফ, নাহিদদের সহকর্মীদের, বন্ধুদের একটা বড় অংশ এই প্রস্তাব দিয়েছিল তোমরা পদত্যাগ করে চলে আসবে। কিন্তু আমরা বলছি না, সরকারকে বাঁচাতে হবে। ওরা সরকার ছেড়ে আসলে তখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তখন এই নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে রাস্তাঘাটে পিটাবে, বিএনপি সব দখল করে নেবে, ভারত আবার আমাদের উপর খবরদারি করবে। অতএব ভারত থেকে, ভারতের প্রভাব থেকে এই সরকারকে নিরাপদ দূরত্বে রাখা প্রয়োজন। ডক্টর ইউনূস তখন হতাশ হয়ে দেশ ছেড়ে চলে যাবে। এই জন্য ছাত্র উপদেষ্টা বা এই টাইপের কেউ, মাহমুদুর রহমান পিনাকি, আমি উদাহরণ দিচ্ছি, আমি আবার কেউ বুঝেন না যে মাহমুদুর রহমান পিনাকি এদেরকে আমি চাই, এরা হলেও আপত্তি নাই, তবে এদের মতো নির্ভরযোগ্য কেউ থাকা উচিত।
তিনি জানান এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি, যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দল অংশগ্রহণ পরিস্থিতি হলে তারা সরকার ছাড়া সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এমন কোন সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকার কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন। তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে আসিফ নাহিদ সরকার থেকে যাচ্ছেন না। আর অন্য কেউ আসলেও আসিফ নাহিদ যে যোগ্যতা অর্জন করেছেন, যে অভিজ্ঞতা অর্জন করেছেন এই 6 মাসে, এটা অন্য কেউ অর্জন করবে এটা অত সহজ নয়। এর গত বৃহস্পতিবার দিন জুড়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন উল্লেখ করে জুলাই বিপ্লব নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমার দেশের কথা বলা হয়েছে। ফেসিবাদের দোষরা ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা, নাহিদ হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ নাহিদ সরকার ছেড়ে চলে যাবেন তা না, বরং ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। ফেসিবাদের দোষররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার তথ্য উপদেশ নাহিদ ইসলাম। এটার একটা তাৎপর্য, আন্দোলন দমন করবে না, সরকারকে আন্দোলন দমন করতে হবে না। আওয়ামী লীগ মাঠে নামলে সেটা কিভাবে সোজা করতে হয় এটা জামাত শিবিরই জানে, এদেশের জনগণ জানে। তারা আওয়ামী লীগকে পিটিয়ে 1 সেকেন্ডে যেন রাজপথ দাঁড়াতে দেবে না। আওয়ামী লীগ একটা গণদোলাই খাওয়ার রাস্তা তৈরি করছে কর্মসূচি দিয়ে। তো এখানে জনগণকে দায়িত্বটা দিয়ে দিয়েছেন, সামাজিকভাবে ফেসিবাদ বা ফেসিবাদের দোষদের প্রতিরোধ করবে, কিন্তু সরকার যে দমন করবে সেটা কোনো, এটা ব্রড সেন্সে নাহিদ বলেছেন সরকার দমন করবে না। যেমন আওয়ামী লীগের লোকজন কর্মসূচি দিয়েছে, এখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সব ধরবে, এরকম হবে না। আওয়ামী লীগের মতো আচরণ করবে না, জনগণ ঠেকিয়ে দেবে। আওয়ামী লীগের হরতাল অবরোধ কিচ্ছু হবে না, লিখে রাখেন। যাই হোক দর্শক, এটা অবশ্যই একটা ইতিবাচক দেশের জন্য যে আসিফ নাহিদ সরকারে আপাতত আছেন, থাকবেন, থাকা উচিত। আবারও বলছি, যদি আসিফ নাহিদ রাজনীতি করতে চান, মাহফুজ যদি রাজনীতি করতে চান, তাহলে যদি তাদেরকে সরকার থেকে সরে যেতে হয়, তাহলে অবশ্যই এই 3 জনের রিপ্লেসমেন্ট হিসেবে তাদের চাইতেও নির্ভরযোগ্য 6 জন যেন বসিয়ে দিয়ে যায়। আমাদের একটি ক্রান্তিকাল যাচ্ছে, একটি দুর্দিন যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সো এই মুহূর্তে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যে ছোটখাটো বিভেদগুলো আছে, সেই বিভেদগুলো আমাদের মধ্যে রাখা যাবে না, সেই বিভেদগুলো ভুলে যেতে হবে। একে অপরের প্রতি যে আমাদের রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা, এগুলো আমাদের ভুলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে যে এখন বিভেদ ভুলে যেতে হবে, একে অপরের সাথে রাগ, ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে। ভুলে এখন সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন কাজ করে, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়, তখন বাংলাদেশ থেকে সকল অপশক্তি, ৭১-এর পরাজিত শক্তি পালিয়ে যায়। এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তে বিভেদ ভুলে আমাদের সকলের কাজ করতে হবে। তারপরে আরো কিছু বিষয় আমাদের নেতাকর্মীদের মনে প্রশ্ন, এবং নেতাকর্মীরা আমাদেরকে প্রশ্ন করছে, কমেন্টস করছে। সেই কমেন্টস গুলো হচ্ছে বা প্রশ্নগুলো হচ্ছে যে নেতারা কি বাংলাদেশে আসবে, এমপিরা বা মন্ত্রীরা কি বাংলাদেশে আসবে, আমরা আন্দোলন করব, তারা কি আসবে? সো এটা হচ্ছে যে এখন যদি কোনো এমপি বা মন্ত্রী বাংলাদেশে যায়, ধরেন আপনার আসনের একজন এমপি বা মন্ত্রী সে বাংলাদেশে গেল, তো বাংলাদেশে গেলে তাকে কি করলো, গ্রেপ্তার করে ফেললো। সো বাংলাদেশে তো সে গেলেই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ফেলবে। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ফেললে সে যদি জেলে চলে যায়, তাহলে তো আপনার এলাকার যে নেতাকর্মী আছে, তৃণমূল নেতাকর্মী আছে, কোন নেতাকর্মীর সাথে সে আর যোগাযোগ করতে পারবে না, যোগাযোগ রাখতে পারবে না, কোন পলিসি বের করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আওয়ামী লীগের সভানেত্রীর সাথে সে যোগাযোগ করতে পারবে না, দলের পলিসি মেকিং টিমের সাথে সে যোগাযোগ করতে পারবে না। তার মানে হচ্ছে সে একদম কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু সে যদি বাহিরে থাকে এখন, তাহলে সে কিন্তু আপনার এলাকার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে, এলাকার নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে, পলিসি মেকিং এ সে থেকে কাজ করতে পারবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সে বাস্তবায়ন করতে পারবে যদি কোনো নির্দেশনা থাকে। কিন্তু সে যদি জেলে যায় সেটা করতে পারবে না। তাহলে অবশ্যই সে বাংলাদেশে যাবে। হরতালের পরে বাংলাদেশে অবশ্যই সব নেতৃবৃন্দ আস্তে আস্তে, আমার মনে হয় যে সব নেতৃবৃন্দ আস্তে আস্তে যাওয়া শুরু হবে, যেহেতু
আমরা যদি চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে 26শে মার্চের মধ্যে আমরা বাংলাদেশে ফেরত নিব, তাহলে তো সবাই বাংলাদেশে যেতেই হবে, বাংলাদেশে সবাই যাবে। কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পলিসি রিজন আছে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল বিষয় থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে কাজ করতে হয়। এখন আপনার এমপি যদি জেলে চলে যায়, আপনার এমপি যদি মন্ত্রী যদি জেলে চলে যায়, তাহলে আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে না, আপনাকে সে কোনো নির্দেশ দিতে পারবে না। তাহলে আন্দোলনটা কিভাবে হবে, কিভাবে এই নিউজকে পতন ঘটানো যাবে? এই জন্য কতগুলো বিষয় আছে যে আমাদের এখন ছোটখাটো বিষয়গুলো, মান অভিমান ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে, পারস্পরিক দোষারোপ থেকে দূরে থাকতে হবে, ভুলে যেতে হবে। কারণ এই যে এখন যে পার্টির যে ক্রান্তিকাল দুর্দিন, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোটাই যেন এখন আমাদের মূল লক্ষ্য হয়। আর সেই জায়গা থেকে সে উত্তরণ ঘটিয়ে আমাদের মান অভিমান ভুলে যদি আমরা কঠোর আন্দোলন করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি আমরা আমাদের কর্মসূচিগুলো একদম আগের মতো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে 26শে মার্চে অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবো। তো সেই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা ভেদাভেদ ভুলে যেতে হবে, মান অভিমান ভুলে যেতে হবে, একের সাথে একের অন্যের বিভেদ ভুলে যেতে হবে। তারপরে আমার একটা অবজারভেশন আছে, আমি একটা বিষয় আপনাদের সাথে, যেহেতু আমি একজন কর্মী, ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আপনাদের সাথে, এখনো আপনাদের সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি, এবং ভবিষ্যতে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখি, আপনাদেরকে একটা কথা বলি, যে ধরেন এখন আপনারা যদি কেউ বাংলাদেশে আন্দোলনে যুগে যুগে সময় সময় নেতৃত্ব তৈরি হয়, ইতিহাসের অংশ হয়, সো এখন তো আপনাদের কাছে সময় আসছে এই পার্টির দুর্দিনে ক্রান্তিকালে, দেশের ক্রান্তিকালে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মতো এখন সময় আসছে। তো তাহলে এখন যদি ধরেন আপনার আগের যে এমপিরা যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, মান অভিমান যাদের বিরুদ্ধে এমপি মন্ত্রী বা নেতারা, তো তারা যদি এখন বাংলাদেশে গিয়ে তারাই যদি আমার নেতৃত্ব দেয়, রিস্ক নেয়, জেলে যায়, তাহলে তো ভবিষ্যতে আবার যখন এমপি মন্ত্রী সময় আসবে তাহলে তারাই হবে, আপনি তো হবেন না। কারণ ত্যাগ তো তাদের। তো এখন যদি আপনি যদি ভবিষ্যতে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান, ত্যাগ তিতিক্ষা শো করতে চান, তাহলে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু শো ইউর পারফরমেন্স ফর দ্য পার্টি। দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু শো Sheikh Hasina that you are the right person for the constituency. So এটা তো সবচেয়ে মুখ্য সময়। সো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই দেশের মধ্যে সময়ে সময়ে বাংলাদেশের ইতিহাস যদি আপনি পিছনের দিকে তাকান, সময়ে সময়ে সে 52-69 মহানায়ক তুফাইল আহমেদ, 71 জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে, উদ্ভব হয়েছে, জাতীয় নেতা হয়েছে কিসের জন্য? ওই আন্দোলনের সময় পারফরমেন্স শো করেছে, ওই আন্দোলনের সময় জেল কেটেছে, নেতৃত্ব দিয়েছে, সেই জন্য তৈরি হয়েছে। তো আমি মনে করি, আমার পার্সোনাল অভিমত মনে করি যে অন্যকে দোষারোপ করার মন মানসিকতা থেকে বের হয়ে এসে আমরা নিজের পারফরমেন্স শো করি। আপনি ইউনিয়ন নেতা, আপনি ইউনিয়নে আপনার পারফরমেন্স শো করে, সর্বোচ্চ পারফরমেন্স শো করে আপনি দেখান যে আপনি ইউনিয়নের নেতা। আপনি ইউনিয়নের পরবর্তীতে সভাপতি হবেন, চেয়ারম্যান হবেন। আপনি উপজেলার নেতা, আপনি উপজেলাতে আপনার সর্বোচ্চ পারফরমেন্স শো করে দেখিয়ে দিন যে আপনি উপজেলাতে আপনার সেই ত্যাগ আছে, তিতিক্ষা আছে, ইতিহাস গড়ে তুলুন। আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, অথবা ভবিষ্যতে আপনি এমপি মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান হন। জেলাতেও একইভাবে আপনারা কাজ করেন। যারা হতে চান এখনই আপনাদের মুখ্য সময়। আপনি অন্যের উপরে দোষারোপ করবেন কেন? তাহলে তো সে নেতা, সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, আপনি হবেন না। সো আপনি যদি হতে চান, আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি দলকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, তাহলে আপনার কাজ আপনি করেন। আপনি অন্যকে দোষারোপ করবেন কেন? সেটা আমি বলছি, আমার মতামত, অবজারভেশনটা হচ্ছে এরকম। আমি তো 5ই আগস্টের পরে অনেকে বলবেন যে আপনি তো বিদেশ থেকে কথা বলছেন। হ্যাঁ, আমি 5ই আগস্টের পরে বিদেশ থেকে কথা বলছি, কিন্তু বলে যাচ্ছি আপনার বাড়ি ঘরের যেমন দাম আছে, আমার বাড়ি ঘরের দাম আছে। আপনার বাড়ি ঘরকে যেমন আপনি ভালোবাসেন, আমার বাড়ি ঘরকে ভালোবাসি। আমার বাড়ি ঘরের একদম আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সবকিছু, যা কিছু আছে একদম সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর তো আমি থামি নাই। আমার পরিবারের উপরে হুমকি দামকি অনেক কিছু হচ্ছে, আমাকে নিয়মিত হুমকি দামকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।
কই আমি তো থামি নাই। আমার বৃদ্ধ বাবা মা, আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমিও আমার বাবা মাকে ভালোবাসি। আজকে 5 তারিখ থেকে আমার বাবা মা, বৃদ্ধ বাবা মা, আমি আজকে 14 বছর যাবত লন্ডনে থাকি, তারা পলাতক। তারপর তো আমি থেমে নেই, আমি আছি। পলাতক আমার বাবা মা পলাতক থাকবে কেন? আমি লন্ডনে থাকি, আমার পরিবার পরিজন সব লন্ডনে থাকে, আমার বাবা মা পলাতক থাকবে কেন? টাকা দিয়ে তাদের টাকার বিছানার উপরে আপনি তাদেরকে শোয়াবো, ঘুমাবো, বাড়িতে থাকবে রাজার হলে আমি তাদেরকে করবো কেন? এটা আমি তো করছি, সেটা রিস্ক নিচ্ছি। আপনার বাড়ির যেমন দাম আছে, আপনার বাড়ির ঘরে যেমন মায়া মমতা আছে, আমার বাড়ি ঘরের মায়া মমতা আছে। আপনার বাবা মার জন্য মায়া মমতা আছে, আমার বাড়ি ঘরের মমতা আছে। আমার একটা বিজনেস ছিল, ছোট একটা ব্যবসা ছিল। 4 তারিখ থেকে এটা মোটামুটি বাদ, 5 তারিখে একদম লাথি দিয়ে দরজা বন্ধ করে আসছি, শুরু করছি, ওই পর্যন্ত ওটা শেষ, ক্লোজ চ্যাপ্টার, ওই বিজনেস চ্যাপ্টার ক্লোজ। ওখানে আর যাইও না, সারাদিন রাত শুধু এই কাজটাই করি। আর আরেকটা আমার বিজনেস আছে, যে সেটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যান, অনেক বড় পরিকল্পনা, অনেক বড় একটা ব্যবসা, যেটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। এই 5 তারিখের পর থেকে সেটাতে একেবারেই সময় দিতে পারি নাই। আমার ব্যবসার প্রতি, আমার কি টাকার প্রতি মায়া নাই? অবশ্যই আছে। এগুলো আমি কি আপনার সাথে রাগ করে বলছি না, আমি বলছি, দেখাচ্ছি যে আপনার কাজটা আপনি করতে হবে, আপনি পারফরমেন্স কথা হবে। 5 তারিখে তো আমি কারোর সাথে কথা বলি, 5 তারিখের আগে তো আমি এই পার্টির একদম চাকর ছিলাম। 5 তারিখের আগে আমি এই পার্টির একজন চাকর বাকরকে যারা যেভাবে ব্যবহার করে, এই পার্টির এমপি মন্ত্রী বা নেতারা আমার সাথে সেই রকম আচরণ করতো না। দ্য রিয়ালিটিস, এখন সবাই আমার, সবার সাথে আমার যোগাযোগ হয়, সবাই আমি যোগাযোগ করি না, আমার সাথে যোগাযোগ হয়। সো আপনিও, আমি এটা অন্যভাবে বলছি না, নেগেটিভলি বলছি না, খারাপ ভাবে বলছি না, আমি জাস্ট বাস্তবতা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনিও সেই কাজ করুন, আপনিও দায়িত্ব নেন, কাজ করুন। এখনই সময় আপনার পারফরমেন্স শো করার, এখনই সময় আপনার নিজেকে মেলে ধরার, এখনই সময় আপনি জাতীয় বীর হওয়ার। আসুন, অন্যকে এইভাবে না দোষারোপ করে, পাশাপাশি অন্যের প্রতি এভাবে অভিযোগের তীর না ছুড়ে, আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজের কাজটা করি, নিজে আন্দোলন গড়ে থাকি, নিজে নেতৃত্ব দিই। আপনিই নেতা। এই যে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা, এই প্রোগ্রামটা নিয়েছি, আমরা সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্থা লিখছি। অসংখ্য ছেলেবেলে তারা রিস্ক নিয়ে শেখ হাসিনাতে আস্থা, জয় বাংলা এগুলো লিখে দিচ্ছে, আমাদের কাছে দিচ্ছে। আমরা পার্টির পোস্টার ডিজাইন করে পার্টির পেজ থেকে দিচ্ছি, আমরা নিজেদের ফেসবুকে থেকে দিচ্ছি। চমৎকার ভাবে কাজ হচ্ছে। জাকির, টিপু ভাই, এরা 3 রাত পরিশ্রম করছে এই কাজগুলো করার জন্য। এরা হচ্ছে সারা বাংলাদেশে এই কাজগুলো ব্যাপক হচ্ছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম ইমরান এই প্রোগ্রাম ঘোষণা করেছে। ছাত্রলীগের ছেলেবেলেরা প্রত্যেকটি জেলায় উপজেলায় এই কাজগুলো করছে। সো আসুন, পবিত্র কাবা করে গিয়ে মানুষ নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করছে আল্লাহর কাছে, শেখ হাসিনার জন্য দোয়া করছে। সো মানুষ ভালোবাসে, দলকে ভালোবাসে। আপনি সেই কাজ করুন, আপনি সেইভাবে আপনি নিজের কাজটা করুন, সবাই মিলে। আসুন, আমরা একে অপরকে দোষারোপ না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি। আমরা সিদ্ধান্ত নেই যে 26শে মার্চ আমরা এই মাসে, ফেব্রুয়ারি মাসে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, এই ফেব্রুয়ারি মাসে আমরা হরতাল। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগের জন্য কি বিপদে পড়ে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা আরো ধারাবাহিকতা আরো একটি ভিডিও পড়ে প্রমাণ সহকারে দেখে আসি। ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে, এটা এখন মোটামুটি স্পষ্ট। মাঝখানে একটু দ্বিধা দেখা গিয়েছিল যে তারা রাজনৈতিক দল গঠন করতেও পারে, নাও করতে পারে। একবার তারা বলল যে না, তারা রাজনৈতিক দল করবে না, তারা হবে একটা রাজনৈতিক শক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা আসলেই রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব, তিনি এর মধ্যে গত সপ্তাহে ঘোষণাই দিয়েছেন যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহ নাগাদ তাদের নতুন রাজনৈতিক দল গঠিত হবে। এবং সেই দলের কি নাম হতে পারে সেটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রস্তাব তাদের কাছে এসেছে ইতিমধ্যে,
এটা তিনি জানিয়েছেন। তার মানে রাজনৈতিক দল হচ্ছে। এখন আজকে যেটা জানা গেল, এই রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান সরকারের কি সম্পর্ক, এটা মুখ ফুটে কেউ এখনো বলেনি এ পর্যন্ত। মনে করা হচ্ছিল তারাও 8-10টা রাজনৈতিক দলের মতোই হবে, সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা অপ্রকাশ্যে হয়তো থেকে যাবে, কিন্তু সেটা থাকলো না কেন? আজকে আমি দেখতে পেলাম যে আজকে ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ, এটা হলো ব্রিটেনের দ্য ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে একটা ইন্টারভিউ উনি দিয়েছেন। উনি যে এই চলতি মাসে যে উনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ড গিয়েছিলেন, সেখানে সুইজারল্যান্ডে এই ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন র্যাচম্যানের যে একটা পডকাস্ট, তার সঞ্চালনের পডকাস্ট, সেই পডকাস্টে তিনি অংশ নিয়েছেন এবং সেই পডকাস্টের লিখিত ভার্সন আজ বৃহস্পতিবার মানে 30শে জানুয়ারি লিখিত ভার্সনটা ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে। সেটা আমাদের নজরে এসেছে, আমিও দেখেছি। সেখানে যে কথাগুলো অনেক প্রসঙ্গে আলোচনা হয়েছে, যে উনি কীভাবে ক্ষমতায় এলেন, ছাত্ররা কিভাবে ওনাকে এনে বসালেন, এবং তারপর উনি কীভাবে কত অল্প সময়ের মধ্যে একটা উপদেষ্টা কমিটি গঠন করলেন, একটা ক্যাবিনেট গঠন করলেন, এগুলো উনি নানা কথাই বলেছেন। এবং সেখানে টিউলিপ প্রসঙ্গ এসেছে, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ এসেছে, সেখানে শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে সারা দুনিয়াকে মিথ্যা তথ্য দিয়েছে, এ ধরনের কথা উনি বলেছেন। তো এসবের মাধ্যমে উনি একটা অবস্থান অবশ্য সারা দুনিয়ার কাছে তার প্রকাশ করেছেন যে উনি আসলে কোন ধরনের চিন্তা ভাবনা করছেন। আমি যে অংশটুকু নিয়ে ওনার বিশাল পডকাস্টের আলোচনার যে অনেক বড় টেক্সট যেটা ছাপা হয়েছে, সেখান থেকে আমি 2-1টা জায়গা নিয়ে কথা বলবো, ছাত্রদের পয়েন্টে নিয়ে কথা বলবো, এবং উনি সেই প্রসঙ্গে যে কথাগুলি বলেছেন সেগুলি আপনাদেরকে আমি একটু শোনাতে চাই। যেমন উনি বলেছেন ছাত্রদের এখন একটা পলিটিক্যাল পার্টি করার একটা সম্ভাবনা, যেমন উনি ওনার ভাষায় ওয়ান অফ দ্য পসিবিলিটি ইজ দ্য স্টুডেন্ট দেমসেলফ উইল ফর্ম এ পার্টি। এটা উনি বলেছেন যে এখন একটা সম্ভাবনা দেখা গিয়েছে যে ছাত্ররা নিজেরাই একটা পার্টি করবে। এবং উনি সেখানেও বলেছেন তাদেরকে উনি যখন ক্যাবিনেটে প্রথম নিতে চাইলেন, 3 জনকে নিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যারা জীবন দিতে চেয়েছো দেশের জন্য, তারা তোমরা কেন এটা পারবা না, এবং তারা আসছে। এবং ওনার বক্তব্য এই ছাত্ররা নাকি বেশ ভালো করছে। এবং সেখানে তারপরে উনি বলেছেন যে নাও দ্য স্টুডেন্টস আর সেইং হোয়াই ডোন্ট ইউ ফর্ম our own political party, we will take a chance. And they said you have no chance, you don't even get 1 seat in the parliament. মানে মোদ্দা কথা হলো উনি ছাত্রদেরকে বলেছেন যে তোমরা একটা পার্টি করতে পারো, একটা চান্স নিয়ে দেখো। তাকে ছাত্ররা বলেছে আমরা তো একটা সিটও পাবো না হয়তো বা। তো উনি বলছেন কেন পাবা না, সারা দেশের লোক তোমাদেরকে চেনে, সারা মানে যেমন আই সেড দ্য হোল নেশন নোজ দেম, সারা দেশের লোক তোমাদেরকে চেনে, এই তোমাদের না পারার তো কোনো কথা নাই, তোমরা পারবা, তোমরা একটা চান্স নাও, লেট দেম টেক এ চান্স, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু সো দে উইল ডু ইট, তারা সেটা করবে। মানে মোদ্দা কথা হলো ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা এখন করতে যাচ্ছে সেটা মূলত ডক্টর ইউনূসের উৎসাহেই যাচ্ছে। ডক্টর ইউনূসই তাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। তারা বলেছে কিন্তু যে আমরা করবো, আমরা কি পারবো, আমরা কি সিট পাবো। উনি বলেছেন যে সারা আমাদের তো কেউ চিনে না, উনি বলেছেন তোমাদের সারা দেশের লোক চিনে, তোমাদের না পারার কোনো কারণ নেই। এবং উনি আবার এই কথাও বলেছেন যে তারা এখন এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, তবে আমাদের পলিটিক্সটা খুব খারাপ, পলিটিক্স যে কোনো সময় তাদের মধ্যে ঢুকে যেতে পারে, দল ভেঙে যেতে পারে। তো যেটাই হোক তারপরে আমি মনে করি তারা সেটা পারবে। এবং ছাত্ররা এখন প্রস্তুত, তারা সারা দেশে ক্যাম্পেইন করছে এবং তারা সারা দেশে তাদের পার্টিকে অর্গানাইজ করছে। এই হলো ডক্টর ইউনূসের বক্তব্য ছাত্রদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে। এখন এটুকু শোনার পর এই জিনিসটা কিন্তু স্পষ্ট হলো যে ছাত্রদের এই রাজনৈতিক দলটা মূলত গঠিতই হচ্ছে ডক্টর ইউনূসের প্ররোচনায় বলেন, আগ্রহে বলেন অথবা উৎসাহে বলেন। উনি মনে করেছেন এই ছাত্ররা যেহেতু তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অতএব তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি করলে সেটা দেশের মানুষের জন্য ভালো ফল নিয়ে আসবে। এটা মনে করাতে কোনো সমস্যা কিন্তু নেই। তখন ওনার উৎসাহে যদি রাজনৈতিক দল গঠন হয় একটা, সেটা নিশ্চয়ই ভালো হবে। এবং সেই দলে কি ডক্টর ইউনূসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ভূমিকা থাকবে, কোনো অবস্থান থাকবে? উনি সেই রাজনৈতিক দলের কী হবেন? প্যাট্রন হতে পারেন, উৎসাহদাতা হতে পারেন, উপদেষ্টা হতে পারেন, আবার নাও হতে পারেন।
উনি বলতে পারেন যে না, আমি তরুণদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি, যে পরামর্শ উনি প্রায়ই দেন। সেটাই যদি হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। সে প্রশ্নটা কি, ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনেও আসবে। যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে ইউনূস সাহেবের ভূমিকা কী হবে? ইউনূস সাহেব কি চাইবেন না যে ছাত্রদের এই দলটা বিপুলভাবে বিজয়ী হোক? অবশ্যই চাইবেন, কারণ ছাত্ররা তো শুরুতে ওনার কথা অনুযায়ী যেটা বোঝা যায়, ছাত্ররা তো প্রথমে দ্বিধান্বিত ছিল তারা দল করবে কি করবে না। বরঞ্চ উল্টো ইউনূস সাহেবই ওনাদেরকে রাজনৈতিক দল করার ক্ষেত্রে প্ররোচিত করেছেন, ধাক্কা দিয়েছেন, ঠেলেছেন, বলেছেন না তোমরা করো, তোমাকে দেশে সবাই চিনে তোমাদেরকে, কিন্তু তোমরা করতে পারো। তো ওনার উৎসাহে যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল করে, সেই দলের বিজয়ের জন্য ডক্টর ইউনূসের একটা শুভকামনা থাকতেই পারে। এখন উনি যদি রাষ্ট্রের সরকারের শীর্ষ পদে আসীন থাকেন এবং ওনার প্ররোচনায় গঠিত যে দল, সেই দল যদি নির্বাচনে থাকে, তাহলে ওনার অবস্থানটা কী দাঁড়াবে, ওনার প্রশাসনের অবস্থাটা কী দাঁড়াবে? অথবা সারা দেশে যে মাঠ পর্যায়ের প্রশাসন আছে তারা কি জেনে যাবে না যে এই দলটা ডক্টর ইউনূসের পছন্দের দল? তো সেক্ষেত্রে বাংলাদেশে এতদিন ধরে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা যেটা বলা হচ্ছিল, সেই যে তত্ত্বটা, সেই যে থিমটা, সেটা কি ক্ষতিগ্রস্ত হবে না? মানে আমি এইগুলি বেসিক কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করছি, যে আমি উপলব্ধি করার চেষ্টা করছি। নাকি শেষ মুহূর্তে ডক্টর ইউনূস নির্বাচনের আগে আগে সরকার থেকে সরে যাবেন? আমি তো মনে করি নৈতিকভাবে ওরা সরে যাওয়া উচিত, কারণ উনি তো একটা দলকে মানে মাঠে নামাচ্ছেন। সেই দল যদি নির্বাচন করে এবং তার সরকারের অধীনে নির্বাচন করে, তো সেই নির্বাচনের যথাযথ মানে নিরপেক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাকে কি আপনি খুব একটা দোষ দিতে পারবেন? যদি বিএনপি প্রশ্ন করে, যদি জামাত প্রশ্ন করে, অন্য কোনো দল প্রশ্ন করে, অথবা যদি কেউ প্রশ্ন না করুক, যদি একজন নাগরিক প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আপনি কীভাবে দিবেন? উনি বলবেন যে আমি ক্ষমতায় আছি, তবে আমি নিরপেক্ষ থাকবো। এ কথা তো শেখ হাসিনাও বলতো যে আমি ক্ষমতায় আছি, আমি নিরপেক্ষ থাকবো। তারপরে কি থেকেছেন? থাকেননি। তাহলে আমরা সামনে যে নির্বাচনটা দেখতে চাচ্ছি, সেটা কেমন নির্বাচন দেখব? ডক্টর ইউনূস কিন্তু বারবার বলেছেন যে যদি পূর্ণাঙ্গ সংস্কার করতে হয় তাহলে ওনার আগামী বছর পর্যন্ত, আগামী বছরের মাঝামাঝি সময় লাগবে। তাহলে এটা পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আগামী বছরের মাঝামাঝি চাচ্ছেন, নাকি ছাত্রদের রাজনৈতিক দলটাকে মাঠ পর্যায়ে আরও সুসংগঠিত করার সুযোগ দেওয়ার জন্য উনি চাচ্ছেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলিতে উচ্চারিত হবে। সেই উচ্চারণের ফল কী হবে আমি জানি না, তবে সেই উচ্চারণ যে ডক্টর ইউনূসকে আরও বেশি নিরপেক্ষ হিসেবে সারা দেশের মানুষের কাছে উপস্থাপিত করবে না, সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি। আমি বুঝতে পারছি না ডক্টর ইউনূস কেন শখ করে ওনার নিরপেক্ষতার যে ইমেজ ছিল সেটাকে নষ্ট করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এটা নিয়ে আমার ধারণা সামনের দিনগুলিতে আরও আলোচনা হবে। এই ইন্টারভিউ, এই পডকাস্টটা থেকে যে ইন্টারভিউ, বাকি যে অন্যান্য যে তথ্যগুলো আছে। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি যাচ্ছে, সেই কিংস পার্টির কুশীলবরা বা কারিগররা বেশ একটা দ্বন্দ্বের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে। কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায়, জনগণের সামনে কিভাবে উপস্থাপন করতে চায়, তার কারণ তারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি এক্সটেনশন জাতীয় নাগরিক কমিটি, সেইটি থেকে তো আবার এক্সটেনশন হিসেবে নতুন কিংস পার্টি আসতে যাচ্ছে। যাই হোক, সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ মজার মজার কথাবার্তা বলেছেন, অসংলগ্ন কথাবার্তা বলেছেন। যেমন নতুন করে তিনি যেটি বললেন যে আওয়ামী লীগ এবং জামাত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে, ভারতপন্থী কোন দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না। আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন আমরা মেনে নিলাম, কিন্তু জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কিভাবে মিন করছে? জামাতের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যে সখ্যতা, ধরম মহরম সম্পর্ক, সেটিকে আমরা ভুলে যাচ্ছি। এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব? কয়েকদিন আগেও তো হাসনাত আব্দুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে ৭১ জামাত যা ছিল, জামাতের যে অবস্থান, সেটিকেই সঠিক বলে মনে হয়। আবার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনিও তো একাধিকবার বলেছেন যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে সেটিকে তিনি অতুলনীয় হিসেবে
উপস্থাপন করতে চেয়েছেন। এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কারো কোনো কোনো সমন্বয়কের, এটি নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকের মাঝে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে, তারা এটিকে মেনে নিতে পারছে না, যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। এখন তারা আবার এটি বুঝতে পেরেছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবে মেনে নিতে পারে না। তাদের তো একটা চেষ্টা ছিল ৭১কে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা প্রাণান্তকর চেষ্টা, ২৪কে স্থান দেওয়ার, সেটি তারা পারেনি। তারা প্রচন্ডভাবে শক হয়েছে, তারা হোঁচট খেয়েছে। এই জন্য এখন কয়েকদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন। মাহফুজ আলম বাবার যিনি মাস্টার মাইন্ড, তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন, বা বাংলাদেশ পন্থী হতে পারবে না। তো মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই। যাই হোক, সেই জায়গা থেকে এখন জামাতের বিরোধিতা করছে। আবার জামাতের বিরোধিতা করার আরো কারণ আছে, সেটি হচ্ছে যে তারা একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আরো একটি বিশেষ দলকে তাদের অবলম্বন হিসেবে নিচ্ছে, বা সেই দলটি তাদের উপর প্রভাব বিস্তার করছে, সেটি সম্পর্কে আমি পরবর্তীতে বলবো অন্য কোনো কন্টেন্টে। কিন্তু ধরে নিলাম যে জামাতও ভারতের এক্সটেনশন আওয়ামী লীগের মতন, তারা তাহলে আসলে কোন আদর্শ ধারণ করতে চান? মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান তো পুরোপুরি তুলে ধরতে পারেননি, তাহলে তারা পাকিস্তানের আদর্শকে ধারণ করতে চান? বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট খুব শক্ত অবস্থা ধারণ করেছে, এটি আমরা জানি। সেই ভারত জুজুর বিষয়টিকে সামনে রেখে তারা রাজনীতি করার চেষ্টা করছে, যা এর আগে অনেকবার হয়েছে। অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের তুমুল বিরোধিতা করি, আমরাও প্রতিবাদ করি, কিন্তু পাকিস্তানকে মেনে নেব? তারা কি আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটা টু শব্দ করেছেন? পাকিস্তানের ক্ষমা চাওয়া বাংলাদেশ ইস্যুতে, পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধকালীন যে দেনা ছিল, সেটি মানে বেড়ে যা হয়েছে সেটি দাবি করেছে। বাংলাদেশে যে পাকিস্তানে রয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চুক্তি ছিল, সেটি পাকিস্তানকে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে। এমনকি পাকিস্তানের যে যুদ্ধাপরাধী হিসেবে, পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে পাকিস্তান বলে যে তাদের বিচার তারাই করবে, সামরিক কর্মকর্তাদের, সেই বিচারকে তারা দাবি করবে। বাংলাদেশের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী যারা অভিযুক্ত বা তাদের বিচার যাদের এখনো হয়নি, তাদের বিচার কি দাবি করবে? করবে না। অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা। তারা কোনটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে বেছে নিয়ে সামনে এগোতে চাইবে সেটি তারা স্পষ্ট করতে পারছে না। আর জনগণের প্রতি আস্থা, এখন তারা বলছে বাংলাদেশের জনগণ এই চাই সেই চাই, যেমন বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি, নতুন দলটি হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি। আমাদের লক্ষ্য ন্যায় বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব। তারা তো এই কথাতেও বিশ্বাসী না, তারা মুখে যা বলছেন। জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই যে জনগণ তাদেরকে বেছে নিচ্ছে বা বেছে নেবে, নইলে তারা কিংস পার্টি হয়ে আসবে কেন? তারা যে একেবারে নিশ্চিন্তভাবে আমরা বলতে পারি যে একটা নতুন রাজকীয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের আশীর্বাদে, সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই খুলাসা করে দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি নিজেই বলেছেন যে আমি তাদেরকে দল করতে বলেছি। সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধান হয়ে আর একটা দল গঠনের যে প্রক্রিয়া বা তার উৎসাহের যে একটা নতুন দল আসতে পারে, সেটা তিনি নিজের মুখে বলেছেন। এরপরেও তার কোনো প্রমাণ লাগে না যে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন যে দলটি আসছে সেটি কিংস পার্টি হিসেবে আসছে। তো যদি জনগণের উপর আস্থা থাকতোই, তারা স্বাভাবিক গতিতে, স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক নিয়মে একটি রাজনৈতিক দল করত। তারা রাজনৈতিক দল করবে, এতে তো কারোর কোনো আপত্তি নেই। তাহলে তারা এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে কেন রাজনৈতিক দল করছে? এবং নানান ধরনের ভাগ বটোয়ারের হিসাব আমি এর মধ্যে আগে দিয়েছি। তাদের যে প্রস্তাব ৬টি আসন তারা চায়। জামাতের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা থেকে এখন দূরে ফিরে আসার কারণ হচ্ছে
জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে ৭১কে নিয়ে, সেটা আবার তারা এখন সামনে আসতে যাচ্ছে। কিন্তু জামাতের যে সহযোগিতা তাদের প্রতি বা জামাতের উপর তাদের যে নির্ভরশীলতা, সে সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি। বিষয়টি হচ্ছে যে তারা এও বলেছে যে যদি বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণা বিরোধিতা অব্যাহত রাখে তাহলে বর্তমান সরকারই ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে। এই কথা দ্বারা তারা কি মিন করতে চাইছে? তাদের পেছনে কোন শক্তি কলকাঠি নাড়ছে? যেমন ভয়ঙ্কর সব কথাবার্তা বলে যে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে আগামীতেও, এবং তারা বলছে যে এই বছর যদি নির্বাচন হয় তবে তার শেখ হাসিনার মতো চাপিয়ে দেওয়া নির্বাচন হবে, তবে জনগণের প্রকৃতির সমস্যাগুলো সমাধান না করে নির্বাচন হলে তা আবার একতরফা নির্বাচন হিসেবে গণ্য হবে। তারা যা বলবে তাই হবে। আচ্ছা, বলতে পারি সমস্যা নেই, কিন্তু কোন আঙ্গিকে এই কথাগুলো বলছে? এমনি তো নির্বাচন প্রলম্বিত করা হলে এখন তো স্পষ্ট যে তারা নতুন রাজনৈতিক দল করবে, গণসংযোগ করবে, লাইন লাইটে আসবে, দৃশ্যমান তাদের কথাবার্তাগুলো তুলে ধরবে, এই জন্য তো প্রলম্বিত করা। এখন ঘর গুছিয়ে উঠতে পারেনি, বা সরকারের দল তারাই সরকার চালাচ্ছে, অতএব তাদের এত তড়িঘড়ি করা কিছু নেই নির্বাচনের জন্য। এতে করে যত ফুরমা খাওয়া যায়, যত সুযোগ সুবিধা নেওয়া যায়, সেটাই তো তাদের লাভ। অর্থাৎ এখনো পর্যন্ত তারা নির্বাচন প্রলম্বিত করার একটা দৃশ্যমান প্রচেষ্টা করে যাচ্ছে। জিয়াবাদ সম্পর্কে তারা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন মুজিববাদের মতো জিয়াবাদ ছুঁয়ে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেছেন না, ভবিষ্যতে যাতে কোনো ধরনের ব্যক্তি পূজা না হয়, পরিবারতন্ত্র টিকে না থাকে, সেই জন্য তিনি বলেছেন। ব্যক্তি পূজা তারা এখন করছে, তারা এখন সব জায়গায় বঙ্গবন্ধুর জায়গা বা মুক্তিযুদ্ধের শহীদদের জায়গায় তারা আবু সাইদ মুগ্ধকে রিপ্লেস করছে। এখনো পর্যন্ত যা কিছু নতুন করে হয়েছে এই 6 মাসে, কোথাও মুক্তিযুদ্ধের শহীদদের নামে কোথাও কিছু হয়েছে? মুক্তিযুদ্ধের ৭১-এর যে জনযুদ্ধ, সেই বীরদের নামে বা তাদের স্মরণে কোন নামকরণ হয়েছে? সব ভুলে গেছে। এখন আবু সাইদ আর মুগ্ধ, তা ব্যক্তি পূজা তারাও করছে, খেয়ে হারিয়ে ফেলছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে বাছাই করা যে কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি নতুন নিউজ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।